টিভি24 নিউজ নেটওয়ার্কের সাপ্তাহিক আয়োজন 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। বাংলাদেশে আবারও সংঘাত সহিংসতায় জড়িয়েছে দুই পক্ষ। কোটা সংস্কার আন্দোলন রূপ নিয়েছে সরকার বিরোধী বা সরকার পতনের আন্দোলনে। এক পক্ষে আছে সরকার, আওয়ামী লীগ ও আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থা, আরেক পক্ষে আছে শিক্ষার্থীরা, তাদের সাথে যোগ দিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সবশেষ সংঘর্ষে 98 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে আছে পুলিশ, আওয়ামী লীগের নেতাকর্মী, ছাত্র দলের নেতা, শিক্ষার্থী সহ বিভিন্ন পর্যায়ের বিভিন্ন বয়সী মানুষ। এছাড়া বিক্ষুব্ধ লোকজন কমপক্ষে 14টি স্থানে ক্ষমতাসীন দলের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেতাদের বাড়ি ও নিজস্ব কার্যালয়ে হামলা ভাঙচুর করেন এবং আগুন ধরিয়ে দেন। আমরা দেখছি এর মধ্যেই একটি থানায় হামলা চালিয়ে 13 জন পুলিশ সদস্যকে সিরাজগঞ্জের একটি থানায় হামলা চালিয়ে 13 জন পুলিশকে পিটিয়ে এবং বলা হচ্ছে যে গাছে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। দুর্বৃত্তরা এই কাজ করেছে। এছাড়া আমরা দেখছি লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইসরায়েলের এসব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করলেও মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিভিন্ন দেশের সরকার তাদের নিজ নিজ দেশের নাগরিকদের অবিলম্বে লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে। আমরা বাংলাদেশ প্রসঙ্গেই থাকবো আলোচনার, যদি সুযোগ হয় তাহলে মধ্যপ্রাচ্য প্রসঙ্গে আলোচনায় যাব। আমার সাথে আছেন ডক্টর মুনির মুস্তফা আলী, প্রফেসর, ইংলিশ অ্যান্ড চেয়ার, ডিপার্টমেন্ট অফ ল্যাঙ্গুয়েজেস লিটারেচার, সাদার্ন ইউনিভার্সিটি ইন ব্যাটন রুজ, লুইজিয়ানা। আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। আর স্বাগত জানাচ্ছি হাসান ফেরদৌস, সাংবাদিক, গবেষক এবং লেখক। আমরা শুরুতেই বাংলাদেশ প্রসঙ্গেই আলোচনা করব এবং এটাই হয়তো শেষ পর্যন্ত থাকবো। আমি যাব হাসান ফেরদৌসের কাছে যেতে চাই। সবশেষ যে সংঘাতময় পরিস্থিতি গেল রবিবার, এখানে কোনো নতুন কোনো টার্নিং পয়েন্ট যুক্ত হলো কিনা, কি দেখলেন হাসান ফেরদৌস? অনেক ধন্যবাদ মুনির ভাই, দেখে ভালো লাগছে বহুদিন পরে। আপনাকে সালাম। রানা, আপনি শুরুতেই বলেছেন গতকাল প্রায় 100 জন নিহত হয়েছে। 100 জন, একই দিনে 100 জন। তার মধ্যে ছাত্র, শ্রমিক, সাধারণ মানুষ, পুলিশ আক্রান্ত হয়েছে, নিহত হয়েছে, আহত হয়েছে। এর সঙ্গে যুক্ত করুন আপনি এর আগে প্রবাবলি আরো 300 মারা গেছে, মেবি 500, মেবি 1002, 1005 আহত হয়েছে। মানে বাংলাদেশ রক্তাক্ত এবং সর্বস্তরের মানুষ এই সংঘর্ষে জান হারাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে মাঠে শুধু পুলিশ নেই, বিজিবি নেই, র্যাব নেই, সামরিক বাহিনীও আছে। আমরা এও দেখেছি যে দুদিন আগে সামরিক বাহিনী প্রধান সামরিক অফিসারদের সাথে মিটিং করে বলেছেন যে তারা জনগণের পাশে থাকবে। পাশাপাশি তারা একথাও বলেছেন যে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন শক্ত হাতে ব্যবস্থা গ্রহণ। শক্ত হাতে ব্যবস্থা গ্রহণ বলতে কি বোঝায়? গুলি করা বোঝায়, হত্যা করা বোঝায়, আরো হত্যা। আজকে বিরোধী ছাত্ররা, ছাত্রের সঙ্গে বিভিন্ন সংগঠনের পেশাজীবী মানুষ যুক্ত হয়েছে, যারা তাদের এক দফা দাবি নিয়ে অবরোধ কার্যক্রম শুরু করেছে। আপনারা এও লক্ষ্য করেছেন যে দেশ থেকে সরকারি দলের কর্মকর্তাদের পালানোর হিড়িক শুরু হয়েছে, তারা চলে যাচ্ছে। ঢাকার মেয়র, অন্যতম মেয়র তাপস পালিয়েছেন সপরিবারে। আরো 17 জন, কোন হিসেবে 32 জন, মেবি তার চেয়েও বেশি উচ্চপদস্থ কর্মকর্তা, পার্লামেন্টের সদস্য, মন্ত্রী দেশ ত্যাগ করছে। কেন? কোয়াইট লাইকলি এরা বুঝতে পেরেছেন যে ঘন্টা বেজে গেছে। একথা আমরা আগের সপ্তাহে বলেছি, আমি ঘন্টা বাজার উপক্রম। আজকে বা আমরা এখন এমন একটা অবস্থায় পৌঁছেছি যে
এই অবস্থা চলতে পারে না। এই অবস্থায় বলতে পারছি আমি কি, ক্ষমতায় যারা আছে তাদের পক্ষে ক্ষমতা ধরে রাখা সম্ভব নয়। তাদের প্রতি আস্থা উঠে গেছে। আস্থা চলে যাওয়ার ফলটা দাঁড়াচ্ছে এই যে তারা বাধ্য হচ্ছে সামরিক বাহিনীর কাছে আশ্রয় সারেন্ডার করতে। আপনারা এও দেখেছেন যে পাশাপাশি প্রাক্তন সামরিক অফিসাররা কি বলছে, তারাও কিন্তু প্রাক্তন সেনাবাহিনী প্রধান এবং তার সহকর্মীরা আলাদা করে প্রেস কনফারেন্স করেছেন এবং সেখানে তারা অনুরোধ করেছেন সেনাবাহিনীকে তারা যেন সাধারণ লোকের উপরে গুলি না বর্ষণ করে। অন্য কথায় বাংলাদেশ এখন একটা সম্মুখ সমরে, একে অনেকে বলতে পারেন সিভিল ওয়ার, গণযুদ্ধ বলতে পারেন, গৃহযুদ্ধ বলতে পারেন, অবস্থায় পৌঁছেছি। কেন কেন এই অবস্থায় পৌঁছেছি আপনারা জানেন, সেই ব্যাখ্যা আজকে আমরা যাবো না, এই নিয়ে আমরা আগে কথা বলেছি, কিন্তু পৌঁছেছি। এই অবস্থা থেকে উত্তরণের একটাই পথ, যারা ক্ষমতাসীন তাদেরকে মেনে নেওয়া যে আমাদের পক্ষে আর দেশ শাসন সম্ভবপর নয়। একে বলে বিপ্লবী পরিস্থিতি। লেনিনের বিখ্যাত তত্ত্ব আছে, কাকে বলে রেভলিউশন সিচুয়েশন। যখন সরকার আর পারে না পুরনো কায়দায় দেশ চালাতে এবং জনগণ রাজি হয় না পুরনো কায়দায় শাসিত হতে, জনগণ রাজি হয় না, সরকার পারে না। আমরা এখন সেই পর্যায়ে পৌঁছেছি, একটি বৈপ্লবিক পরিস্থিতি। সরকার ব্যর্থ হচ্ছে, আশ্রয় নিচ্ছে তারা চূড়ান্ত শক্তির, রক্তক্ষয় হচ্ছে। অন্যদিকে জনগণ বলছে যে না, আমরা, জনগণ বলতে বোঝাচ্ছে মূলত ছাত্র শক্তি, তাদেরকে যেভাবে আপনারা বর্ণনা করেন না কেন, 15, 16, 17, 20 বছরের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র এরা, আপনারা যে অভিনয় তারা দেন না কেন, আপনারা, এরা আমাদের সন্তান, নতুন প্রজন্মের মানুষেরা। এদের ভাষা আমরা বুঝি না, আমরা যারা বুড়ো, আমরা যারা পুরনো, অন্য প্রজন্মের, এদের দাবির চরিত্র বুঝি না আমরা। কিন্তু একটা জিনিস স্পষ্ট, আমি দেখেছি একটি মেয়েকে, সে পুলিশের সামনে দাঁড়িয়ে বলছে পেছনে পুলিশ আর সামনে স্বাধীনতা, পেছনে পুলিশ আর সামনে স্বাধীনতা। এই আন্দোলনটাকে তারা কি বলছে? 71-এর এরশাদ বিরোধী আন্দোলনকে তারা বলতো, আমরা কি বলতাম, স্বৈরাচার বিরোধী। আর আজকের আন্দোলনকে তারা কি বলছে? স্বাধীনতার আন্দোলন। এই কথাটা বুঝতে হবে, স্বাধীনতার মানে কি বুঝাই আমরা। 71-এ যে স্বাধীনতা পেয়েছিলাম সেটা স্বাধীনতা এক ধরনের, কিন্তু রাহু মুক্তি ঘটেনি, প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি। গত 15 বছরে কি দেখেছি আমরা? শুধু ক্ষমতার অপব্যবহার নয়, আমরা দেখেছি কি আমাদের কাছ থেকে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। আমরা কি দেখেছি কি ক্ষমতাসীন মহল দেশের সম্পত্তি, দেশের সম্পদ দেদারসে বেহাত করেছে। একজন প্রাক্তন পুলিশ অফিসার হাজার হাজার বিঘা জমির মালিক হয়েছে, তার মেয়ে একটা কলেজে প্রাইভেট কলেজে পড়ে, তার কষ্ট হবে বলে তার ইউনিভার্সিটির সামনে একটা অ্যাপার্টমেন্ট কিনে দেওয়া হয়েছে। দুপুরবেলাতে বাসায় তার কষ্ট হবে, অ্যাপার্টমেন্ট কিনে দিই। আমরা এই পরিমাণ পর্যায়ে পৌঁছে গিয়েছিলাম। এটাকে বলে গিল্ডেড এজ। আমেরিকায় 19th সেঞ্চুরিতে বলা হতো গিল্ডেড এজ। এত পয়সা হয়েছে এদের যে পয়সার অপচয়ের জন্য, আমার মনে আছে কুকুরের গলায় তারা সোনার মালা পড়াতো। আমরা সেই পর্যায়ে পৌঁছে গেছিলাম, অপচয়ের এই পর্যায়ে। প্রধানমন্ত্রী বলেছেন তার ঘরের চাকর 400 কোটি টাকার মালিক। কার সম্পদ, কার উৎসাহে? কিন্তু আমার এখানে প্রশ্ন আছে একটু, সেটা হচ্ছে যে এই ছাত্রদের আন্দোলনটা তো কোটা বৈষম্য বিরোধী ছিল 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 এইটা এটাকে আপনি বলছেন যে আপনি যে সকল কারণগুলো বললেন, এই কারণগুলো কি যুক্ত হয়েছে বা আগে থেকে যুক্ত ছিল এটা বলছেন? যে মুহূর্তে সরকার বলল ছাত্রলোকই এনাফ তোমাকে কন্ট্রোল করতে, তোমাকে ম্যানেজ করতে, আমরা কি দেখলাম? ছাত্ররা গিয়েছিল নেগোশিয়েট করতে। আপনি কি জানেন ছাত্রদের সাক্ষাৎ করতে দেওয়া হয়নি রাষ্ট্রপতির সাথে, দরজা থেকে তাদের চিঠি নিয়ে ফেরত দেওয়া হয়েছে। কেন তাদের ডেকে কথা বলা হলো না? এই সমস্যা তো এই পর্যন্ত গড়াতো না। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ডেকে যদি কথা বলতেন, তা তো হয়নি। প্রধানমন্ত্রী তো কথা বলতে চেয়েছেন। এখন যখন রক্তপাত হয়ে গেছে, তারা কি বলছে? রক্তের সাগর উপর দিয়ে পা হেঁটে তো আমরা তোমার সঙ্গে নেগোশিয়েট করব না, তোমার হাতে তো রক্তের দাগ। প্রথম শর্ত হবে সামরিক বাহিনীকে প্রত্যাহার করো, পুলিশকে প্রত্যাহার করো,
যারা খুন করেছে খুনিদের বিচার করো, স্কুল কলেজ খুলে দাও, এবং যে ছাত্রলীগ, এই দুর্জন ছাত্রলীগ যে অপকর্ম করলো তাদেরকে প্রত্যাহার করো। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. দলের সেক্রেটারি জেনারেল কি বলছেন? ছাত্রলীগই এনাফ তোমাদেরকে কন্ট্রোল করবার জন্য। কিন্তু এবং আমরা তারপরে কি দেখলাম? সামরিক বাহিনী রাষ্ট্রীয় সম্পদ রক্ষার কাজের জন্য তো লাগবে। যেভাবে খুব ইন্টারেস্টিং, আপনি যদি প্রেস কনফারেন্সটা দেখে থাকেন প্রাক্তন সামরিক অফিসারদের, ভুইয়া সাহেবের যে প্রেস কনফারেন্স তিনি করেছেন, ইকবাল করিম ভুইয়া কি বলেছেন? শেষের প্যারাটা পড়বেন। উনি বলছেন যে রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংস করতে দেওয়া হয়েছে, রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংস করতে ধ্বংস করা হয়েছে, দেওয়া হয়েছে। ইট ওয়াজ অ্যালাউড টু বি ডিস্ট্রয়েড। কে অ্যালাউ করলো, কে ডিস্ট্রয় করলো? একথা স্পষ্ট যে যেই শক্তি প্রয়োগ, যে এক্সপ্লোসিভ প্রয়োজন মেট্রো রেলকে ধ্বংস করবার জন্য, ছাত্রদের সেই ক্ষমতা নেই। এই কাজটা করেছে কারা? হাসান ফেরদৌস জি, আপনার কাছে আবার আসবো। আমি একটু যেতে চাই ডক্টর মনির মুস্তাফা আলীর কাছে। ডক্টর আলী, এখানে দেখেন একটি বিষয়, আমরা ফ্রেঞ্চ স্টেটসম্যান ম্যাক্সিমিলিয়ান রবেসপিয়ের একটি কথা মনে পড়ছে। তিনি বলছিলেন এক জায়গায় যে স্বাধীনতার গোপন বিষয়টা হচ্ছে লোকজনকে শিক্ষিত করে গড়ে তোলা, এবং যদি কেউ টাইরানি নিশ্চিত করতে চায়, টাইরানির গোপন বিষয় হচ্ছে তাদেরকে মূর্খ রাখা। এখানে যে শিক্ষিত সমাজ তৈরি হয়েছে গত কয়েক দশকে, এই সিস্টেমের মধ্যেই তৈরি হয়েছে। তারা স্বাধীনতা চাচ্ছে। এক, আরেকটি বিষয় আমি বলি, এর ভেতরে এই যে এটা যদি স্ট্রাগল বলি, এটা যদি রিভোল্ট বা আমি জানি না, রিভোল্ট রিভলিউশনের একটু নিশ্চয়ই পার্থক্য আছে, এটাকে কি বলবেন? এবং এটা কি ক্লাস স্ট্রাগল কি না? কার্ল মার্কসের ভাষায়, কার্ল মার্কস যেরকম করে দেখেছিলেন সেরকমের কোনো এলিমেন্ট আছে কিনা, বা এটাকে আপনি কিভাবে ডিফাইন করবেন ডক্টর আলী? আপনাকে ধন্যবাদ। ক্লাস স্ট্রাগল কিছুটা তো থাকবে এর মধ্যে, কারণ বাংলাদেশে এখন আপনার ধনী গরিবের এটা মানে ডেভেলপমেন্টের সাথে সাথে ধনী গরিবের যে পার্থক্যটা সেটা বেড়ে যাচ্ছে, যে এটা গ্যাপটা বেড়ে যাচ্ছে, নিচু শ্রেণীর ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে, যার ফলে সেটা ওয়ান অফ দ্য এলিমেন্টস। কিন্তু এই সংগ্রামটা যখন শুরু হলো তখন তো এই ছাত্র আন্দোলন, তারা কোটা বিরোধী একটা আন্দোলন করেছিল। আপনি একটা কথা বলেছেন যে মানে গভর্নমেন্টের একটা প্রধান অস্ত্র হচ্ছে জনগণকে, সাধারণ জনগণকে শিক্ষিত করা। সেটা কি করতে পেরেছে আমাদের গভর্নমেন্ট? যেমন ধরেন এই কোটার কথাটায় আমি আসি, আমি দেখেন বাংলাদেশে কোটা কি হচ্ছে না হচ্ছে আমি কিন্তু কিছুই জানতাম না। সেই 18 সালে এটা বন্ধ হয়ে গেছে, তখন একটা সংগ্রাম হয়েছিল, যার ফলে সেটা গভর্নমেন্ট ইচ্ছা করে হোক অনিচ্ছা করে হোক সেটা বন্ধ করেছে। আবার কিছু মুক্তিযোদ্ধাদের ছেলেরা সেটা বিরুদ্ধে আবার একটা রিট করেছে, একটা সেই তার উপরে এই যে হাইকোর্ট যে ইয়েটা দিল, সেটাকে আবার গভর্নমেন্টের যে মানে 18 সালের যে ইয়েটা আদেশটা সেটাকে স্থগিত করে তারপর আবার সুপ্রিম কোর্টে যে দিল। এই কথাগুলো যারা আজ সংগ্রাম করছে, এই যে রাস্তায় যারা নামছে, তারা কি জানে? আমার মনে হয় না তারা জানে। কারণ আমি আমার ফ্যামিলির কিছু ইয়াং ছেলে পেলেদের সাথে আমি কথা বলেছি, তাদের কথা হলো যে কোটা থাকবে কেন, এত বছর পরে এই 30 ভাগ কোটা থাকবে কেন, কিন্তু তারা জানে না যে 2018 থেকে কোনো কোটা নেই, কোটা জিরো। তারপর সেই কোটাটা আবার বহাল করেছে, সেখানে কিন্তু আবার সেই হাইকোর্ট আদেশই বলেছে যে এটাকে মডিফাই গভর্নমেন্ট করতে পারে, এবং তার এগেইনস্টে গভর্নমেন্টই আবার আপিল করেছে সুপ্রিম কোর্টে। আচ্ছা, গভর্নমেন্ট যদি সুপ্রিম কোর্টে আপিল করে থাকে এই হাইকোর্টের আদেশের ব্যাপারে, সেখানে প্রধানমন্ত্রীর বলার কি দরকার যে কোটা কি মুক্তিযোদ্ধাদের নাতিপুতারা পাবে নাকি রাজাকারদের নাতিপুতারা পাবে? এই প্রশ্নটা তো আসেই না। যেখানে কোটা নেই, তুমি এই যে ইয়াং জেনারেশন, যে ইয়াং স্টুডেন্টস ইসে আসলো,
তাদেরকে কি সেটা বলতে হবে? তারা তো অনেকেই জানেই না এই কোটা ব্যাপারে কি হচ্ছে। সেখানে যদি বলা হয় যে এই সমস্ত কথাবার্তা, সেখানেই তো তারা ব্যর্থ হয়েছে। এখন আমি যেটা দেখছি যে বাংলাদেশটা এখন একটা ভীষণ ভীষণ ক্রাইসিসের ভিতর দিয়ে চলছে। এখন এই মুহূর্তে গভর্নমেন্টের কি করা দরকার? গভর্নমেন্ট অনেকগুলো ভুল করেছে। তারা এই ছাত্রদের সাথে না বসে ভুল করেছে। হ্যাঁ, তারা অনেকগুলো ভুল করেছে। এই যে আমি যেটা বললাম যে তারা এক্সপ্লেনও করেনি, তারা বসেনি, তারা বলতে পারতো যারে এটা তোমাদের জন্য তো আমরাও কাজ করছি, আসো আমরা বসি। এবং গভর্নমেন্ট বুঝতে পারেনি যে এই ধরনের একটা সংগ্রাম হলে আপনার বিভিন্ন পলিটিক্যাল পার্টি ঢুকে পড়ে। তারপর তারা ছাত্রলীগকে ব্যবহার করেছে। এই ছাত্রলীগকে ব্যবহার করে এটা একটা বিরাট ভুল করেছে তারা। তো অনেকগুলো ভুল তারা করেছে। এখন এই মুহূর্তে তারা কি আরো ভুল করবে? এখন যেটা বোঝা যাচ্ছে, যেমন হাসান ভাই বললেন যে আর্মি ওই যে মানে অবসরপ্রাপ্ত আর্মিরা ওইটা বলেছে। আমি তো শুনেছি যে আর্মি চিফ অফ স্টাফ অলরেডি বলেছে যে তারা জনগণের পাশেই থাকবে, তারা জনগণের কাছাকাছি থাকবে, তারা ওই ভায়োলেন্সে আর করবে না, জয়েন করবে না। পুলিশও শুনেছি যে পুলিশও তারা নাকি এখন অনেকটা নিরস্ত্র হয়ে গেছে। যদি তাদেরকে অ্যাটাক না করা হয় তারা কিন্তু কিছু করছে না, সেই ভাঙচুর করুক আর যাই করুক তারা দাঁড়িয়েছে। আজ আমি কিছু নিউজ মিডিয়া থেকে জানলাম, যেটা হাসান ভাইও বললেন বা আপনি বললেন সম্ভবত, যে কিছু মন্ত্রী বা এমপি তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে। তার মানে কি? এটা তো আলামত যে গভর্নমেন্ট টিকবে না। এখন গভর্নমেন্ট যে টিকবে না, কারা আসবে? হাসিনা রিজাইন দিল। আমি মনে করি অনেকে কিন্তু, আমি লোকজনদের সাথে কথা বলে যেটা বুঝতে পারছি যে তারা আশা করছে বা ইচ্ছা করছে যে আর্মি এটা নিয়ে নেক। আমি কিন্তু এই আর্মি শাসনটা আসুক, হয়তো অনেকেই ভাবছে যে সাময়িক সময়ের জন্য নিয়ে যাক, কিন্তু আর্মি একবার ক্ষমতায় আসলে তারা ওই কথাটা বলে। আপনি যদি দেখেন, এই যে পাকিস্তানি আর্মি বলেন, আমাদের বাংলাদেশি আর্মি বলেন, বা বিভিন্ন দেশে যে আর্মিরা যখন ক্ষমতা যায় তখন কিন্তু তারা বলে যে আমরা আর্মি, আমরা পলিটিশিয়ান না, দেশ চালানো আমাদের না, আমাদের ডিউটি না, আমরা কিছুদিন পরে আবার ব্যারাকে ফিরে যাব। কিন্তু তারা কখনোই ব্যারাকে ফিরে যায় না। এখন আর ভুল না করে আওয়ামী লীগের উচিত হবে হাসিনাকে বাদ দিয়ে একটা জাতীয় সরকার তৈরি করা, বিভিন্ন পলিটিক্যাল পার্টি নিয়ে একটা জাতীয় সরকার করে যেন একটা সিভিলিয়ান গভর্নমেন্ট থাকে, এবং অল্প দিনের মধ্যে হয়তো 6 মাস বা 1 বছরের মধ্যে আবার একটা ইলেকশন দিয়ে এই দেশের পরিস্থিতি আর এর চাইতে ভায়োলেন্সের দিকে নিয়ে যাওয়া যায় না। একই দিনে যদি আপনার 100-র মতো লোক মারা যায়, হয়তো মৃতের সংখ্যা আরো বেশি হবে। এটা মানে ভবিষ্যতে কি এটা যদি চালিয়ে যায়, আপনার এখন তো মোটামুটি সিভিল ওয়ার শুরু হয়ে গেছে। আপনার আওয়ামী লীগের কর্মীরা, ছাত্রলীগের কর্মীরা ভার্সেস বিরোধী দলের বা সাধারণ ছেলেপেলে যারা এই যে কোটা আন্দোলনে আছে, তাদের মধ্যে একটা গৃহযুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে। এটাকে আর বাড়ানো ঠিক হবে না। এখন আর ভুল না করে সরকার এখন একটা যেটা মানে বাস্তবসম্মত, এখন তারা তো বুঝতে পারছে যে তাদের এটাকে বন্ধ করার মতো আর ক্ষমতা তাদের নেই। হ্যাঁ, তো এই আর্মিও তাদের ওই যে এটা চালিয়ে যাবে তা ঠিক না। তারা শুধুমাত্র এই গভর্নমেন্ট শুধুমাত্র টিকতে পারে যদি তাদের যে স্টেট অ্যাপারেটাস গুলো, আপনার অ্যাডমিনিস্ট্রেশন বলেন, পুলিশ, র্যাব বলেন, আর্মি যদি বলেন, তাদের পক্ষে থেকে যদি ভীষণভাবে খুনাখুনি করে তাহলে হয়তো তারা টিকতে পারে। কিন্তু আমার মনে হয় না এই আর্মি, পুলিশ, র্যাব সেদিকে যাবে। আপনি বলছেন যে এই সরকারের পতন অবশ্যম্ভাবী, এরকম বলছেন? তাই তো মনে হচ্ছে। মানে আমরা কি এরকম কখনো দেখেছি যে এই বল প্রয়োগের মাধ্যমে সরকার সরানো বা পদত্যাগ করা, পতন ঘটানো সম্ভব হয়েছে এরকম? না, আমি তো বললাম যে যদি নাকি স্টেট অ্যাপারেটাস গুলো আপনার মানে যতই সংগ্রাম হোক, যতই রক্তপাত হোক, যদি ইসের কতগুলো থাকে, আপনার গভর্নমেন্টের কতগুলো সাপোর্ট থাকে, সেই সাপোর্ট গুলো যদি স্ট্রং থাকে, আপনার আর্মি যদি সেই এখনো সেই গভর্নমেন্টের পক্ষে থাকে, র্যাব, পুলিশ যদি তাদের পক্ষে থাকে, আপনার যে যাদের হাতে অস্ত্র আছে তারা যদি তাদের পক্ষে থাকে, হ্যাঁ, তাহলে মাত্র তারা টিকে থাকতে পারে। কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে না যে তারা তাদের পক্ষে আছে। তাহলে আর্মি চিফ কেন বলবে যে আমরা জনগণের পাশেই থাকবো, আমরা জনগণের এই যে এখন যে মুভমেন্টটা, এটা একটা ম্যাস মুভমেন্টে পরিণত হয়ে গেছে। জনগণ একদিকে, সরকার আর একদিকে, এবং সরকারের যে
অঙ্গ ইটি আছে যেগুলো একটি আশঙ্কা আছে political, যেটি সেটি হচ্ছে অঙ্গ সংগঠন আছে সেগুলো নিয়েই গভর্নমেন্ট আর ভার্সেস আপনার মানে ম্যাস পপুলেশন, মানে সরকার পতন হোক আর না হোক একটা আশঙ্কা আছে, সেটা হচ্ছে লুটপাটের আশঙ্কা আছে, যে যে কোনো মুহূর্তে লুটপাট নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হলে যেটা হয় ওই সময়টাই ব্যবসা প্রতিষ্ঠানে হোক বা প্রাইভেট প্রপার্টিতে হোক লুটপাট শুরু হয়। সেটা হচ্ছে আপনার বাংলাদেশের ইকোনমি অনেকটা ধ্বংস হয়ে গেছে। আপনার দেখেন বিজনেসগুলো, আজকে তো আমি শুনলাম আপনার এই যে ঢাকার ওই যে কোথায় তো বলে আশুলিয়া 5টা আপনার ওই গার্মেন্ট ফ্যাক্টরি ওগুলো বোধহয় জ্বালিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এখন এই মানে বিজনেস যদি ফল করে এটা তো দেশের জন্য মঙ্গলকর না। আপনার ইনফ্রাস্ট্রাকচার কথা বাদই দিলাম, কিন্তু এই বিজনেসগুলো যদি আপনার না টিকে, তাদেরকে যদি ধ্বংস করে দেয়, এটা হ্যাঁ আমাদের সবার বুঝতে হবে যে দেশ একটা ক্রাইসিসের মধ্যে চলছে, কিন্তু দেশটা তো রক্ষা করা, দেশের যে মূল বিষয়গুলো ইকোনমিটা, এগুলো তো রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। কারণ এটা চলে গেল, গভর্নমেন্ট চেঞ্জ হলো, আর একটা গভর্নমেন্ট আসলো, কিন্তু রাষ্ট্রের যদি এই সমস্ত ইকোনমিটা ধ্বংস হয়ে যায়, এটা আমরা আবার ফেরত পাবো কিভাবে? যে অলরেডি আমরা দেখছি যে সেই ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে অর্থনীতি এবং সার্বিক সমাজ ব্যবস্থা, সামাজিক যে বন্ধনগুলো, সামাজিক যে সম্পর্কগুলো, সেগুলো এরই মধ্যে যাকে বলা হয় যে থিংস আর ফলিং অ্যাপার্ট, এরকম পরিস্থিতি রয়েছে। আমরা একটি বিরতিতে যেতে চাই। বিরতিতে ফিরে এসে আমি হাসান ফেরদৌসের কাছে জানতে চাইব যে মেটাফর নিয়ে শুরু হয়েছিল, যদি বলি কোটা বৈষম্য, তো এই বৈষম্য বাংলাদেশে যেমন আগে ছিল, এখন হয়তো একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা হয়েছে, কিন্তু অন্যান্য যে বৈষম্যগুলো এখানে বিদ্যমান আছে, যেমন অর্থনৈতিক বৈষম্য, আয় বৈষম্য বা এই জায়গাগুলো যদি চিন্তা করি, তো সেইগুলো তো উন্নত দেশগুলোতেও আছে, অন্যান্য দেশেও আছে। বাংলাদেশের তরুণরা, বাংলাদেশের মানুষ কেন আলাদা এই জায়গা থেকে? আমি একটু এই বিষয়ে জানতে চাইবো। আমি ফিরে আসছি একটি বিরতিতে। দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন, আশা করছি আপনাদের ভালো লাগছে। একটু পরে ফিরে আসছি। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. আবারও স্বাগত জানাচ্ছি 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে। আমি চলে যাচ্ছি হাসান ফেরদৌসের কাছে। জি, আপনার আগের প্রশ্ন, কেন ছাত্ররা কোটা দাবি করছে, যেখানে বিশ্বের সব দেশে কম বেশি কোটা আছে, তো কোটা সহ আরো যে সকল বৈষম্য বিদ্যমান রয়েছে জনাব হাসান ফেরদৌস, তার মধ্যে আমরা আর বিভিন্ন বৈষম্যের কথা বলছি, যেমন হতে পারে সেটা আর্থিক বৈষম্য, আয় বৈষম্য। আপনি বিভিন্ন ধরনের বৈষম্যের কথা শুরুর দিকে বলেছিলেন, আপনার নিশ্চয়ই মনে আছে। সেসব বৈষম্যগুলো তো অন্যান্য দেশেও বিদ্যমান রয়েছে। বাংলাদেশ এখানে তো এক্সক্লুসিভ কোনো দেশ না যেখানে এই বৈষম্য আছে। তাহলে বাংলাদেশের আলাদা কোথায়, কেন বিক্ষোভ হলো? সর্বত্র বৈষম্যের বিরুদ্ধে লড়াইটাও আছে। তফাৎ হচ্ছে আমাদের যে মাত্রাটা, আমাদের যে শুরু করেছিলেন মনির ভাই একটু বলা, গত 15-20 বছরে আমাদের যে পরিমাণ মিলিয়নিয়ার হয়েছে, আমাদের দারিদ্র কমেছে 35 থেকে 8% কমে এসেছি আমরা। সিগনিফিক্যান্ট আমাদের অ্যাবসলিউট চূড়ান্ত দারিদ্র কমেছে আমাদের, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু বেড়েছে বৈষম্য, আর বেড়েছে সুযোগের সম্ভাবনা। এই যে প্রতি বছরে ধরা যাক 4 লক্ষ ছেলে মেয়ে বেরিয়ে আসছে স্কুল, কলেজ, মাদ্রাসা থেকে, যারা চাকরি করবে বলে। তাদের জন্য ঠিক কতগুলি চাকরি অপেক্ষা করছে, এবং এর অধিকাংশ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, যারা বড় লোকের ছেলে পেলে, তারা তো হয়তো বিদেশ চলে যাবে, নয় প্রাইভেট কোম্পানিতে চাকরি করবে। এদের জন্য সামনে এগুলোর একটাই পথ এরা মনে করছে, হচ্ছে যে সরকারি চাকরি পাওয়া। সুযোগ তো আমাদের সীমিত। ক্রোধটা কোথায়? ক্রোধটা হচ্ছে এই যে এই কোটা ব্যবস্থার ফলে আমরা দেখতে পাচ্ছি কোটা কিভাবে পলিটিক্যাল একটা উইপনে পরিণত হয়েছে। আমরা এও জানি যে বলা হয় মুক্তিযোদ্ধা, কিন্তু প্রকৃতপক্ষে তো মুক্তিযোদ্ধা তো আর
যে কোটাটা যে যে তালিকা আছে, তা আমরা জানি তালিকায় অসংখ্য মুক্তিযোদ্ধা এমন লোক আছে। এবং আমরা এও জানি যে যখন কোটাটা পরিপূর্ণ হয় না, যখন যোগ্য লোককে পাওয়া যায় না, তখন পছন্দ মতো লোককে চাকরিও দিয়ে দেওয়া হয়। এই যে সত্য হোক আর মিথ্যকে যে ইমপ্রেশন তৈরি হয়েছে, এর ফলে ছাত্রদের মধ্যে মধ্যে এক তীব্র ক্ষোভ জন্মেছে যে সরকার আমার পাশে নেই, আমার কোনো ভবিষ্যৎ নেই। এবং আমরা কি দেখছি আশেপাশে? শুধু ভবিষ্যৎই নেই, আমার গণতন্ত্রের অধিকার নেই, আমার কথা বলার অধিকার নেই, আমার নিরাপত্তার অধিকার নেই। পাশাপাশি কি দেখছি যে একদল লোক, খুব এটাকে বলে অলিগার, একদল খুব সামান্য একটি গ্রুপ আঙুল ফুলে কলা গাছ হচ্ছে এই সরকারের ছত্রছায়ায়। আমি ছাত্র, আমি মধ্যবিত্ত গ্রাম থেকে আসা কৃষক, আমার কোনো ভবিষ্যৎ নেই, অথচ আমার চোখের সামনে আমার সহপাঠী যে যার বড় লোক পিতার সূত্রে বা বিদেশ যাচ্ছে, মাল্টিনেশনাল চাকরি করছে বা চাকরি পেয়ে যাচ্ছে। ফলে আমার এই যে ক্ষোভটা, মাথা রাখবেন যে এই আন্দোলন শুধুমাত্র চাকরির জন্য না, শুরু হয়েছে চাকরির জন্য, কিন্তু ক্ষোভের এর পেছনে যে ক্ষোভগুলি আছে, গত 15-20 বছরের পুঞ্জীবিত ক্ষোভ, সেটাকে মাথা রাখতে হবে। ছেলেরা কি বলছে? স্বাধীনতার লড়াই, কোটার লড়াই তো নাই, স্বাধিকার লড়াইও বলছে না, স্বাধীনতার লড়াই। তার মানেটা কি? লড়াই করেছিলাম কি জন্য আমরা 71-এ? মুক্তির জন্যে। রাজনৈতিক মুক্তি শুধু নয়, বৃহত্তর মুক্তি, গণতান্ত্রিক মুক্তি, ভোটাধিকারের মুক্তি, কথা বলার অধিকারের মুক্তি। কই সেসব নেই বলেই তো আজকে রাস্তায় কারা এসেছে? শুধুমাত্র ছাত্ররা তো নয়, বাড়ির গৃহবধূরা নেমে এসছে। 9 বছরের, আমি দেখেছি ক্লাস 8-9-এ পড়ে ছেলে মেয়েরা বলছে, বুক পেয়ে দিচ্ছে, আমাকে মারো। এই পর্যায়ে কখন পৌঁছয়? আপনি জাস্ট, আমি একটা ছবি দেখেছি, একটি মেয়ে পিছনে তার ব্যাগ ঝুলিয়ে আছে, গাড়ির সামনে দাঁড়িয়ে আছে, হাতে লাঠি নিয়ে, ওকে কিল মি, আমাকে মারো। কখন কোন পর্যায়ে এই ছেলেরা, যাদের বয়স 17, 18, 20, যারা হয়তো কোনো দলই করে না, এই পর্যায়ে পৌঁছয় যখন তারা দেখে যে তাদের সামনে কোনো ভবিষ্যৎ নেই, এবং তারা এও দেখে যে ভবিষ্যৎটা লুট হয়ে যাচ্ছে কাদের হাতে? ক্ষমতাভোগীদের হাতে। এখানে আমি একটি প্রশ্ন করতে চাই, আমি প্রশ্নটা না করে পারছি না। সেটি হচ্ছে যে জামাত শিবির নিষিদ্ধ হয়েছে এই 2 দিন আগে, তো এই নিষিদ্ধের ফলাফলে এই আন্দোলনে কি নতুন মাত্রা পেয়েছে কি না, বা যে ধরনের নাশকতা ঘটছে সেটা? বিন্দুমাত্র না, কিন্তু সরকার গোড়া থেকে বলছে যে এর পেছনে বিএনপি জামাত আছে, অ্যাজ এ বিএনপি জামাত একটা জুজু। সরকার প্রথম দিন থেকে বলছে। মির্জা ফখরুল ইসলাম, আমি বিএনপি জামাতের কথা বললাম, আমি বলছি জামাত শিবিরের কথা। 2 নম্বর হচ্ছে যে বিএনপির মহাসচিব তিনি বলেছেন তার নেতাকর্মীদের তারা যেন এই আন্দোলনে সামিল হয়। তো অবভিয়াসলি যখন আন্দোলনটা এই পর্যায়ে পৌঁছবে, তখন পলিটিক্যাল পার্টিগুলো অ্যাডভান্টেজ নেবেই তো। তাদের লক্ষ্য তো সরকারকে পতন করা। তারা নিজের আন্দোলনে পারেনি, এখন ছাত্ররা মাঠে নেমেছে, দে উইল টেক অ্যাডভান্টেজ অফ ইট। এটা তো কোয়াইট নরমাল। কিন্তু এই যে জামাত নিষিদ্ধকরণ, আপনারা তো মনে থাকতে পারে যে প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে এটা আমরা করতে পারবো না, এটা আইনের হাইকোর্টের মাধ্যমে হবে। 2 দিন আগে বলা হয়েছিল হাইকোর্টের মাধ্যমে হবে, এখন নির্বাহী আদেশের মাধ্যমে হয়ে গেল। ঠিক যেভাবে কোটা নিয়ে কাজটা হলো, কোটা নিয়ে বলা হলো যেটা হাইকোর্টের ব্যাপার, অথচ আমরা কি দেখলাম? নির্বাহী সিদ্ধান্ত মধ্যে না হলো 80-20। তার মানে সিদ্ধান্ত নেওয়া যেত, যখন তখন বিচার বিভাগকে ব্যবহার করতে পারি। আমি জামাতের কথা শেষ করি। আমি জামাত একটা জুজু, এই একটা তৈরি করেছি আমরা দীর্ঘদিন থেকে জামাত। জামাত তো একটা আইডিওলজিও বটে, জামাত একটা আইডিওলজি, তাকে ফাইট করতে হবে। কি হবে? আইডিওলজিতে ফাইট করতে হবে, আইডিওলজি দিয়ে। আমাদের দেশে এই সরকারের অধীনে ধর্মীয় রাজনীতি বিপুলভাবে প্রসারিত হয়েছে। এই সরকারের বিরুদ্ধে ধর্মীয় রাজনীতি, মসজিদ ভিত্তিক রাজনীতি, মাদ্রাসা ভিত্তিক রাজনীতি সবচেয়ে বেশি ইনভেস্ট কারা করেছে? কোন সরকার করেছে শিক্ষাক্ষেত্রে, মাদ্রাসা শিক্ষাক্ষেত্রে? এই সরকার। তার মানে এই সরকারের সমর্থনে, ছত্রছায়ায়, পরিচর্যায় ধর্মীয় রাজনীতি সম্প্রসারিত হয়েছে। 2 দিন আগে পর্যন্ত হেফাজত কাদের সঙ্গে ছিল? এই জামাতের সঙ্গে কারা 2 দিন আগে আতাত করেছে? যখন প্রয়োজন তাকে গ্রহণ করব, যখন প্রয়োজনে তাকে ছুড়ে দেব। এটাকে আমরা বুঝি না, ছাত্ররা বোঝে না। ফলে এই যে আইওয়াশটা করার চেষ্টা হলো, কেউ তো মানেনি। একটি ছাত্র তো
মাঠ থেকে সরে যায়নি। রাইট, এটা হচ্ছে চেষ্টা এক সরকারের। দেখা যাক, আমরা বলি যে দেয়ালে ছুঁড়ে মারা, দেখি কোন জিনিসটা দেয়ালে আটকায়। ছুঁড়ে মারলাম ময়লা, দেখি কোন ময়লাটা দেয়ালে আটকায়। অবশ্যই জি, এই ময়লা। ধন্যবাদ হাসান ফেরদৌস। আমি যাব জনাব ডক্টর মুনির মুস্তাফা আলীর কাছে। আমি একটু প্রশ্নটা আপনি যেটা বলেছেন আরেকটু ঘুরিয়ে আরেকটু বিস্তারিত জানতে চাইব। একটি শিক্ষিত সমাজ তো তৈরি হয়েছে এই গত কয়েক দশকে, এবং এই শিক্ষিত সমাজ তৈরি করার পেছনে এই সরকার, এই রাষ্ট্রের যে কাঠামো, যে অপরচুনিটি, শিক্ষা গ্রহণের, অ্যাক্সেস টু এডুকেশন, এগুলো সুযোগ তৈরি করে দিয়েছে এবং তার মাধ্যমে হয়েছে। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে এর সমানুপাতিক হারে কর্মসংস্থানের যে সুযোগ তৈরি করার দরকার ছিল, সেগুলো কি পর্যাপ্ত হয়নি, না কি আর কি করা যেত? আমি বলতে চাচ্ছি যে এই দীর্ঘমেয়াদী সরকারের কি ভুল আর থাকতে পারে, এই মুহূর্তে আর কি পদক্ষেপই বা নেওয়া যেতে পারে তাৎক্ষণিকভাবে? চাকরি বাকরির ক্ষেত্রে আর কতটা গভর্নমেন্ট করতে পারতো আমি ঠিক জানি না। তবে আমি আপনার ওই মানে হাসান ভাইকে যে প্রশ্নটা করেছিলেন, আমি একটু আসবো ওখানে, কিন্তু কিছু কথা আমি শুনেছি যেখানে আমার একটু আপত্তি আছে। সেটা হচ্ছে আপনি কোটা সংক্রান্ত যে এটা আপনি প্রশ্নটা করেছিলেন, বাংলাদেশে কার্যত কোটাটা কিন্তু অতটা খারাপ ছিল না। আপনার খাতা কলমে যেটা ছিল, আপনার প্রথম থেকেই আপনার 56% কোটা ছিল, কিন্তু কোটা কখনোই কিন্তু, এবং মুক্তিযোদ্ধাদের কোটা ছিল 30%। এখন এই বর্তমান ছাত্রদের যেটা দাবি যে এতদিন পরে 30% থাকবে কেন, কিন্তু কার্যত কোনোদিনই কিন্তু 30% পূরণ হয়নি। আমি তো যতটা শুনেছি যে 9%-এর উপরে আপনার এই যে মানে মুক্তিযোদ্ধা কোটা কখনো পূরণ হয়নি। আপনার উইমেন্স কোটা যেটা ছিল, আমি জানি না পার্সেন্টেজটা, সেটাও কিন্তু 2-3%-এর বেশি পূরণ হয়নি। কাজেই কোটার ব্যাপারে যে ছেলে মেয়েদের চাকরি হয়নি এই কথাটা আমি বলবো না, এবং এই কোটার মাধ্যমে যে চাকরিটা হয় সেটাও কিন্তু আমি যতটা শুনেছি, ইদানিং আমি এই সমস্ত খবরাদি পাচ্ছি, সেটা হচ্ছে আপনার যে রিটেন এক্সাম, যে ভাইবা, এগুলোতে টিকার পরে এই প্রাথমিকভাবে যে সিলেকশনের যে প্রসেসগুলো, এই প্রসেসগুলোর মধ্যে কিন্তু কোনো কোটাটা নেই। কোটাটা হয় একবার ফাইনাল সিলেকশনের সময় গিয়ে। কাজেই মানে কোটা সিস্টেমে যারা চাকরি পায় তারা যে একেবারে অযোগ্য তা কিন্তু নয়, তারা কিন্তু যোগ্যতা প্রমাণ করে শেষ পর্যন্ত তারা ইয়েটা পায়। কাজেই বাংলাদেশের এই কোটা সিস্টেমটা খারাপ ছিল না, তারপর তো কোটা ছিলই না। আমি যেটা বলছি, প্রথমে বলেছি, আমি আবার সেটা রিপিট করছি, যে এই গভর্নমেন্ট যেটা ব্যর্থ হয়েছে সেটা হচ্ছে যে এই ছেলেমেয়েদের সাথে বসে এটাকে বোঝানো বা তাদেরকে। হাসান ভাই একটা কথা বলেছেন যেটা আমি আমার কাছে বেশি আপত্তিকর, সেটা হচ্ছে যে গভর্নমেন্ট পারলে তো এটা ফয়সালাটা করে ফেলতে পারতো, কোর্টে ছিল, তাতে কি হয়েছে? না, কোর্টে যদি একটা জিনিস থাকে, আমরা একাধারে কোর্টের একটা ইন্ডিপেন্ডেন্স চাই, আবার অন্য ধারে আমরা সাজেস্ট করি যে গভর্নমেন্ট কোর্টকে বাইপাস করে একটা কিছু করে ফেলুক। সেটা না, কোর্টে ছিল, সে কথা বারবার গভর্নমেন্ট বলছিল যে কোর্টের ব্যাপারটা আছে, হাইকোর্ট থেকে আমরা অ্যাপিল করেছি, এখন সুপ্রিম কোর্ট আছে, সুপ্রিম কোর্ট পর্যন্ত আমরা অপেক্ষা করি। কিন্তু এই অপেক্ষার কথাটা না বলে তাদেরকে বলা উচিত ছিল যে আসো আমরা বসি, তোমরাও আমাদের পার্ট হও, আমরা একসাথে কাজ করি, যাতে করে সেই হয় না, তোমরা যদি চাও আমরা এটাকে সংস্কার করতে পারি। এই সমস্ত এইগুলো কিন্তু গভর্নমেন্ট, সেখানে তারা ব্যর্থ হয়েছে। তারা এটা ব্যর্থ হয়নি যে তারা একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে, সুপ্রিম কোর্টে একটা কেস আছে তার এগেনস্টে একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে তারা একটা ফয়সালা করে ফেললো। সেটা না করে বরং তাদের সাথে বসা উচিত ছিল, এটা কোর্টে আছে, কোর্টে দেখা যাক কি হোক। আমরা তোমাদেরকে দিচ্ছি যে কোর্টে যদি আদেশ আসে তা আমরা আইন চেঞ্জ করব, তাই না? গভর্নমেন্টকে এটা যদি কোর্ট যদি একটা করে, তারা তাদের কাছে পার্লামেন্ট আছে, পার্লামেন্টে তারা আইন অ্যামেন্ড করে তারা একটা কিছু করতে পারে। সে ধরনের প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া উচিত ছিল, কিন্তু সেইটা গভর্নমেন্ট দিতে ব্যর্থ হয়েছে। আমি জানি আপনার সামনে একটা এক্সাম্পল হাজির করি আপনার এই কথার পরিপ্রেক্ষিতে। আপনার মনে আছে আমি একটু ক্লারিফাই করি, রানা যেটা বললেন ঠিক বলেননি। সরকার বললেন যে এটা আদালত ঠিক করবে, তারিখও তারা দিলেন। যখন চাপটা বাড়লো সরকার কি করলো? 80-20 করে দিল। সরকারই তো করলো, ওরা তো ওয়েট করেনি। একটা প্রসেস, ওরা একটা প্রসেস ফলো, সরকারের অ্যাটর্নি জেনারেল উনি আদালতেই গেছেন, এটা করেছে হলো কত 9%, আদালতের আগেই তিনি 9% বললেন যে সুপ্রিম কোর্ট 9% করে দিয়েছে এখন। 93.7
93-7 মেধা 93 রাইট ওয়েট 93 কিন্তু তার আগে সরকার থেকে বলা হলো যে এটা 80-20 হবে। রাইট এর প্রস্তাব দেওয়া হয়েছিল সরকার থেকে। রাইট ঠিক আছে, একদম একমত। আপনারা দুইজন ঠিক আছে, নির্বাহী আদেশের মাধ্যমে পরিবর্তন করা যায়, সরকার করতে পারে এবং করতে পারে, কিন্তু দেখেন এখানে একটি আমি এক্সাম্পল যে দিতে চাচ্ছিলাম, সিদ্ধান্ত গ্রহণ করা হলো। হাসান ফেরদৌস, ওই এক্সাম্পলটা হচ্ছে যে 2022 সালে যখন এই রো ভি ওয়েড মামলা আমেরিকায় যখন রায়টা হয় নাই, তার আগে সারা দেশে বিপুল আন্দোলন বিক্ষোভ হয়েছিল, অনেকেই এখানে অংশগ্রহণ, কিন্তু আদালত তার কিন্তু রায় পাল্টায়নি এইসব আন্দোলন বিক্ষোভের কারণে। আদালত যেরকম রায় হওয়ার কথা ছিল সেরকমই রায়ই দিয়েছে, ওই রো ভি ওয়েড মামলাটি বাতিল করে দিয়েছে, এরকমই তো এটা হয়েছে। এবং পার্থক্য হচ্ছে আইনের শাসনের পার্থক্য। বাংলাদেশে আজকে যদি বলা হচ্ছে, অনেকেই বলছেন যে আইনের শাসন যদি থাকতো, যদি দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র থাকতো, তাহলে এই কোটা নিয়ে আন্দোলন থাকতো না, এরকম বলা হচ্ছে। আমি একটি হাসান ফেরদৌসের কাছে জানতে চাইব, বাংলাদেশ পরিস্থিতি বিশ্বমঞ্চে কি পর্যাপ্ত মনোযোগ পাচ্ছে? যদি না পায় তাহলে মধ্যপ্রাচ্য সংকট কি এর জন্য দায়ী, মানে সেইটাতে মনোযোগ বেশি দিচ্ছে এরকম? আমি একটু জানতে চাইব সংক্ষেপে। আপনার আগের প্রশ্নটা বলি যে রো ভি ওয়েড নিয়ে আমেরিকা এক প্রতিক্রিয়া, বাংলাদেশে আদালত নিক। তার কারণটা হচ্ছে যে বাংলাদেশের আদালত চলে সরকারের নির্দেশে, বাংলাদেশের আদালতের কোনো শান্তি আমি আইনের শাসনের কথা বলেছি। রাইট, কেমন এই কারণে, মূল কারণ তফাৎ তো এখানে আমাদের পাচ্ছে জাতিসংঘ, মানবাধিকার কমিশন, ইউরোপিয়ান ইউনিয়ন। আপনারা দেখেছেন দুদিন আগে ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের সাথে চুক্তি করার কথা, চুক্তি করতে তারা অস্বীকার করেছে। ব্রিটিশ পার্লামেন্টে এ নিয়ে প্রস্তাব উঠেছে, রূপা হক দাঁড়িয়ে বলেছে যে সরকারকে আমরা বিশ্বাস করি না। আমরা না পর্যাপ্ত তারা অ্যাটেনশন পাচ্ছে, শুধু পাচ্ছে তাই না, দুদিন আগে 22 জন কংগ্রেসম্যান, একাধিক সিনেটর চিঠি লিখে বাংলাদেশ পরিস্থিতির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে। ডেফিনেটলি প্রায় প্রতিদিনই ম্যাথিউ মিলার স্টেট ডিপার্টমেন্টের প্রেস কনফারেন্সে, নুন ব্রিফিং এ এই নিয়ে উত্তর দিচ্ছে, প্রশ্ন উঠছে না। আন্তর্জাতিক মিডিয়াতে প্রচুর অ্যাটেনশন আসছে, এবং কি খবরটা কি পাচ্ছি না সেখানে, মানে ইমেজটা কি বাংলাদেশের ছাত্ররা আন্দোলন করছে, এই ছাত্রদের উপরে এই সরকার, আপনি তো ভারতীয় মিডিয়া দেখেন, ইন্টারেস্টিং হচ্ছে ভারতীয় মিডিয়া প্রথমবারের মতো এখন বলছে যে হাসিনা সরকার, বর্তমান সরকার একনায়কতান্ত্রিক সরকার, এবং এই সরকারের সাথে ভারতের উচিত হবে না তার পাশে থাকা, স্পষ্ট করে বলছে। প্রথমবারের মতো ভারতীয় মিডিয়া বলছে যে ভারতের উচিত হবে না যে সরকার নির্বাচন ছাড়া নির্বাচিত হয়েছে, যে সরকার অগণতান্ত্রিক, তার পাশে থাকা, তাকে প্রোটেক্ট করাটা উচিত হবে না। তার মানে আন্তর্জাতিক মহলে এর প্রতিক্রিয়া হচ্ছে না তা না, এবং খুব নেগেটিভলি হচ্ছে। ক্যাম্পেইনটা কি হচ্ছে আমি লিখেছি এর উপরে, যে আমাদের যে ব্র্যান্ডিংটা, যদি কোনো কারণে ব্র্যান্ডিংটা টার্নিশড হয়, তাতে কিন্তু আমাদের মহা ক্ষতি হয়ে যাবে। যদি আমরা এই কথা প্রমাণিত হয় যে আমাদের পুলিশ, আমাদের সেনাবাহিনী ছাত্রদের উপর হামলা করে, সেক্ষেত্রে পিস কিপিং আমরা পার্টিসিপেট করতে পারবো না। আমাদের ব্যাপারে আন্তর্জাতিক যে ইমেজটা ছিল আমাদের, তা বহুলাংশে ক্ষতিগ্রস্ত হবে, এবং সে কারণেই খুব দ্রুত এই সমস্যার, এই সংকটের সমাধান হওয়া প্রয়োজন। জি, হাসান ফেরদৌস, আপনাকে ধন্যবাদ। আমি যাব জনাব মনির মুস্তফা আলাই, আপনার কাছে সব শেষ, আপনার কাছে প্রতিক্রিয়া জানিয়ে রেখে শেষ করব অনুষ্ঠানটি। না, এখন একটা সমাধানে যাওয়া উচিত। বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ। আসলে এই পরিস্থিতিতে আমরা আশা করতে পারি না যে বাইরের কেউ এসে আমাদেরকে রক্ষা করে দেবে। আমিও কিছু নিউজ পড়েছি, ভারতীয় নিউজ, তারাও মোটামুটি কনক্লুড করে ফেলেছে যে এই গভর্নমেন্ট আর টিকবে না। কাজেই এখন যে গভর্নমেন্ট আসলে দেশের ভালো হয়, মানে ভবিষ্যৎটা আমাদেরকে একটু করতে হবে। কেউ বলছে যে আর্মি টেক ওভার করুক, কিন্তু আমি আর্মি টেক ওভারের পক্ষে না। সিভিলিয়ান গভর্নমেন্টই থাকুক, একটা ন্যাশনাল গভর্নমেন্ট ফর্ম হোক। আর্মি গভর্নমেন্ট আসলে সে দেশের কি হয় সেটা আমরা পাকিস্তানে দেখেছি, আমরা মায়ানমারে দেখেছি, আমরা উগান্ডায় দেখেছি, আমরা বিভিন্ন দেশে দেখেছি। কাজেই সেটা আমাদের কামনা করা বা চাওয়া উচিত হবে না। সেটা যতই টেম্পোরারি বেসিসে তারা আসতে চাক না কেন, এখানে একটা ন্যাশনাল গভর্নমেন্ট ফর্ম হওয়া উচিত, যেখানে বিভিন্ন দলীয় লোকজন থাকবে। আশা করি সেটাই গভর্নমেন্ট যেন, মানে শেষ কাজটা যেন তারা সঠিকভাবে করে। তারা যে ভুল করেছে, এই শেষ কাজটা তারা সঠিকভাবে করে
তারা মোটামুটি দেশটাকে একটা আওয়ামী লীগ গভর্নমেন্ট 15 বছর ধরে ক্ষমতা আছে বা 20 বছর ধরে ক্ষমতা আছে, কত বছর আমার তো সেই এখন তো আর সেই কাউন্টও আমার কাছে নেই। হ্যাঁ, কাজেই তারা যে এই বছরগুলোতে তারা অনেক কিছুই, এই যে হাসান ভাই যেমন বললেন, তারা অনেক দুর্নীতি করেছে, অনেক করেছে, সাথে সাথে তারা কিন্তু দেশের উন্নতি করেছে। সেই উন্নতিটা বহাল থাকুক, মানে যেটুকুই থাকুক না কেন, একেবারে যদি ডিস্ট্রয় হয়ে যায় দেশটা, তাহলে আমরা মানে কোথায়, এই বাংলাদেশটা আপনার সেই পাকিস্তানের পর্যায়ে চলে যাক বা ওই মায়ানমারের পর্যায়ে চলে যাক, এটা আমরা কেউ চাই না। কাজে গভর্নমেন্টেরও চাওয়া উচিত না, তারা যেন একটা সঠিক সিদ্ধান্তে আসে এবং একটা ন্যাশনাল গভর্নমেন্ট যেন করে। ডক্টর মুনির মুস্তফা আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি হাসান ফেরদৌস আপনাকেও। আপনারা ভালো থাকবেন, দেখা হবে আগামী কোনো অনুষ্ঠানে। TVN 24 টেলিভিশনের আজকের যে অনুষ্ঠানটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।